তো দেখেন আজকে আপনাদের এমএস ওয়ার্ডের যে ক্লাসটা শুরু হবে দেখবেন। হ্যাঁ, এই যে মনিটরে অন করে নিয়ে আগে বলবেন না। দেখেন, তো এতদিন আমরা আপনাদের কি করছিলাম, শুধুমাত্র টাইপিংয়ের উপর রাখছিলাম, তারপর হচ্ছে পেন্টিংয়ের উপর এবং কম্পিউটারের বেসিক প্রসিডিউর উপর রাখছিলাম। তো আজকে আপনাদের এমএস ওয়ার্ড অর্থাৎ আপনাদের যে অফিসিয়াল কোর্সটা আছে প্রথমেই থাকবে হচ্ছে কি যেটা এমএস ওয়ার্ডটা, সেটা হচ্ছে কি আজকে ক্লাসে আপনাদের আমি শুরু করে দেবো। তো আপনারা বলতে পারেন যে ভাই আমাদের যে কোর্সের যে মডিউলটা আছে সেখানে আছে আমাদের ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, বেসিক ফটোশপ সহ অনেক কিছু আছে, তাই না? তো আমরা শুরুর দিকে কেন এমএস ওয়ার্ডটা শিখবো? এমএস ওয়ার্ডটা আমরা এই কারণে শিখবো, যদি আপনার এমএস ওয়ার্ডটা কমসে কম খুব ভালো করে একটু শিখতে পারেন তাহলে বাকি যে আপনাদের প্রোগ্রামগুলো আছে যেমন এক্সেস, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এগুলো হচ্ছে কি আপনার অলরেডি 50-60 ভাগ হচ্ছে আপনার কমপ্লিট করে ফেলবেন। তো আমরা কি করবো, আগে আপনাদের এই এমএস ওয়ার্ডটা নিয়ে একটু আলোচনা দিই। কীরকম, আপনারা যখন কম্পিউটারটা ওপেন করবেন টাস্ক বার বরাবর টাস্ক বারের পরিস্থিতি তো আপনাদের দেওয়া হয়েছে, তাই না? টাস্ক বারটা আমরা কেন ব্যবহার করি বলতে পারবেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো আপনার টাস্ক বারে এখানে দেখবেন একটা ডাব্লিউ নামের একটা হচ্ছে ওয়ার্ডের আইকন পাবেন, ক্লিয়ার? এখানে আপনার মাউসের লেফট বাটনটা ক্লিক করে ওপেন করতে পারবেন। আর যদি আপনাদের কম্পিউটারে টাস্ক বার বরাবর ওয়ার্ডটা না থাকে তো আপনার এখানে সার্চ অপশন চলে আসবে এবং জাস্ট ডাব্লিউ লিখবেন, আপনার এখানে ওয়ার্ড নামে হচ্ছে কি যে প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে ওপেন হয়ে যাবে। তো এটা আমাদের এমএস ওয়ার্ডটা আসলে কি? এমএস ওয়ার্ডটা হচ্ছে আমাদের হচ্ছে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। কি বললাম? ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। আপনারা এটা মনে রাখবেন, কারণ আপনাদের কিন্তু পরীক্ষা হবে, সেটা তো জানেন, তাই না? তো পরীক্ষায় কিন্তু আপনাদের 3 ক্যাটাগরির প্রশ্ন হবে। একটা হচ্ছে এমসিকিউ হবে, তারপর হচ্ছে কি আপনাদের শূন্যস্থান থাকবে, তারপর হচ্ছে সত্য মিথ্যাটা থাকবে, এই ধরনের কোশ্চেন কিন্তু থাকবে এবং আপনাদের কিন্তু লিখিত এক্সামও হবে। এটা গেল 2 ক্যাটাগরি। আরেকটা হচ্ছে কি আপনাদের কিন্তু ভাইভাও হবে। তো এই যে 3 ক্যাটাগরিতে যে কোনো একটাতে আপনাদের কিন্তু জিজ্ঞাসা করবেই যে এমএস ওয়ার্ড কোন ধরনের প্রোগ্রাম, তখন কি বলবেন? ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামটা কি? ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামটা হলো যে এমন এক ধরনের প্রোগ্রাম যার মাধ্যমে কি করতে পারবো আমরা, বিভিন্ন হচ্ছে আমাদের হচ্ছে কি তথ্যগুলো হচ্ছে ইনপুট করে সেগুলো হচ্ছে লেখালেখির কাজ করবো। দেখবেন আপনারা প্লাজার নিচে কিন্তু অনেকগুলো কম্পিউটার দোকান আছে, তারা দেখবেন সারাদিন একটা সাদা পেজের মধ্যে বাংলা ইংরেজি লেখা লেখে, তাই না? এখানে কেন লেখে? এখানে তারা হচ্ছে ডকুমেন্টগুলা কি করে তৈরি করে, বিভিন্ন ধরনের যে মানুষ আছে চাকরির আবেদন করায় বা হচ্ছে দরখাস্ত লেখায় বা প্রত্যয়নপত্র লেখায় বা সত্যায়িত কোনো কপি তৈরি করায়, তারা কিন্তু এই এমএস ওয়ার্ডের মাধ্যমে কাজগুলো করে থাকে। অর্থাৎ এক কথায় আমরা যদি বলি অফিসিয়ালি যত ধরনের আমরা লেখালেখির কাজগুলো করব সব আমরা এমএস ওয়ার্ডের মাধ্যমে করব, ক্লিয়ার? তো আমরা এখন এমএস ওয়ার্ডটা ওপেন করলাম। এমএস ওয়ার্ডটা যখন আপনারা ওপেন করবেন আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। কি কি এইখানে আপনারা পাবেন, একদম বাম সাইডে হোম পাবেন, নিউ পাবেন, ওপেন পাবেন, নিচে এখানে অ্যাকাউন্ট এবং অপশনগুলো পাবেন। তারপর এখানে দেখবেন হচ্ছে টেমপ্লেট। এখন মোট টেমপ্লেটটা কি? টেমপ্লেটটা হচ্ছে কি আপনার হচ্ছে কাজের ধরন অনুযায়ী কীরকম, দেখেন আপনি এখানে মোট টেমপ্লেটে ক্লিক করবেন, দেখবেন এখানে কি আছে, ফটো রিজিউম আছে, তারপর ওয়েলকাম টু ওয়ার্ড আছে, এছাড়াও আপনি পাবেন হচ্ছে এজেন্সি রিপোর্ট, এজেন্সি রেটার, তারপর মেট্রো রিপোর্ট, এখন অনেক ধরনের কিন্তু আপনি টেমপ্লেটগুলো পাবেন। একটা টেমপ্লেট অর্থ হচ্ছে কি আপনি কাজের ধরনগুলো আপনার পাবেন। এখন মনে করেন আপনি হচ্ছে কি কোনো কিছু কাজেই জানেন না, এখন যে যদি হাঁকাও যদি আপনি এখানে ফটো রিজুমে ক্লিক করেন, এখন ফটো রিজুমে কি আপনি লেখালেখির কোনো কাজ করতে পারবেন? পারবেন না। যেহেতু আপনাদের আমি প্রথম দিন একটা হয়তো উদাহরণ দিছিলাম যে আপনারা কি সাইকেল চালানোই জানেন না, এমন অবস্থায় আপনাদের যদি আমি যদি কোনো ব্যস্ত শহরের রাস্তায় ছাড়ে দিই তো আপনারা অবশ্যই কী করবেন? অ্যাক্সিডেন্ট করবেন। তো আমরা কি করি, সাইকেল চালানোর ক্ষেত্রে অবশ্যই একটা ফাঁকা মাঠে বা ময়দানে যে সাইকেল চালাতে শিখি, তাই না? তো আপনারা যেহেতু একদম নতুন, আপনারা কোনো কাজ জানেন না, আপনারা সবসময় চলে যাবেন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে। এছাড়াও আমরা যখন নতুনভাবে নিজেদের কোনো ডকুমেন্টের কাজ ক্রিয়েট করব আমরা চলে যাব একদম ব্ল্যাঙ্ক ডকুমেন্টে, ক্লিয়ার? তো এখন আমরা চলে যাব এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাওয়ার পর আপনাদের সামনে এইরকম একটা কী হবে, ইন্টার পরিস্থিতি চলে আসবে। কি কি দেখবেন এখানে ফাইল থেকে হেল্প, ইনসাইট, ভিউ, ডিজাইন, হোম, ইনসাইট, এই ধরনের অনেকগুলো লেখা আপনারা পাবেন। তো এখানে সাধারণত 2 ভাগে ভাগ করা হচ্ছে। হোম থেকে হেল্প পর্যন্ত যেগুলো আছে এগুলোকে বলবো আমরা এক একটা ট্যাব। কি বলবো? ট্যাব, TAB, ট্যাব, ক্লিয়ার? উচ্চারণটা মনে রাখবেন, ট্যাব। কি বলবো আমরা? ট্যাব। আর ফাইল যেটা আছে এটাকে বলবো আমরা মেনু। কি বলবো? মেনু। আপনাদের কিন্তু কোশ্চেন আসে যে এমএস ওয়ার্ডে কয়টি ট্যাব অথবা কয়টি মেনু আছে, এই ধরনের কিন্তু কোশ্চেন আছে। তো দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10
10টার মতো বা 11টার মতো কিন্তু আমাদের এখানে ট্যাবগুলো রয়েছে, তাই না? তো আপনাদের যদি কোশ্চিন করে যে এমএস ওয়ার্ডে ট্যাবের সংখ্যা কয়টি, আপনার বলবেন 9টি থেকে 11টি, কারণ অনেকে 9টি বলে, অনেকে 11টি বলে, তো আপনার বলবেন 9টি থেকে 11টি। তারপর আরেকটা যেটা কোশ্চিন আসে সেটা হচ্ছে কি আপনাদের আসে যে ভাইভাতে এইভাবে কোশ্চিন করে যে আপনি তো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজ করছেন, তাই না? এবার জিজ্ঞাসা করেন কেন, তো আপনার কোশ্চেনে কি বলবেন, অবশ্যই বলবেন যে হ্যাঁ আমরা কাজ শিখছি। তো বলবে যে ফাইলটা কি, এটা ট্যাব না মেনু, এবং যদি ট্যাব হয় তার ব্যাখ্যা বলেন, যদি মেনু হয় তার ব্যাখ্যা বলেন। এই ধরনের কোশ্চিন কিন্তু আপনারা ভাইভাতে বলবে। তো আপনারা বলবেন যে ফাইল যেটা আছে এটা হচ্ছে কি একটা মেনু, কি বলবো আমরা, মেনু, এবং এই মেনুর আন্ডারে অনেকগুলো সাব মেনু আছে। কীরকম দেখবেন, আপনারা যদি একটা গাছ যদি মাটি থেকে উঠান, দেখবেন একটা মোটা শিকড় থাকে, এবং শিকড়ের ওই মোটা শিকড়ের সাইডে কিন্তু অনেকগুলো চিকন শিকড় থাকে, তাই না? তো শিকড় যেটা থাকে সেটাকে আমরা বলি শাখা, এবং বাকি যে চিকন শিকড়গুলো আছে এগুলোকে বলি আমরা প্রশাখা। তো আপনারা কিন্তু এগুলো বায়োলজিতে পড়ছেন যে শাখা পোশাকাগুলো, তাই না? তো আমরা বলবো ফাইলটা হচ্ছে কি মেনু, এবং এর আন্ডারে আমাদের কি থাকে, সাব মেনুগুলো থাকে। তো এখন এই সাব মেনুগুলোর আগে আমরা পরিচিতি নেব, তবে তার আগে আরেকটা জিনিস আলোচনা করে দিই আপনাদের, হোম থেকে হেল্প পর্যন্ত এগুলোকে কি বলতেছি আমরা, ট্যাব বলতেছি, তাই না? তো আমরা সাময়িকভাবে বোঝার সুবিধার্থে ধরবো এইগুলোকে এক একটা ক্লাস, যেমন হোম হচ্ছে ক্লাস 1, ইনসার্ট ক্লাস 2, ডিজাইন ক্লাস 3, এইভাবে অ্যাডিন্স পর্যন্ত ক্লাস 11 বা 12 পর্যন্ত আছে। এখন আপনারা হয়তো জানেন যে একটা ক্লাসের মধ্যে অনেক সময় টিচাররা আমাদের কী দেয়, গ্রুপ ওয়ার্ক দেয়, তাই না? গ্রুপ ওয়ার্ক দেয়, যেমন বলে যে এ গ্রুপ বা ক গ্রুপ, বি গ্রুপ, বিভিন্ন নাম দিয়ে বলে যে আপনারা এই কাজগুলো করেন, তাই না? তো অনুরূপ দেখবেন হোম যেটা আমাদের ক্লাস আছে, ক্লাস নাম্বার 1, এর আন্ডারে অনেকগুলো গ্রুপ আছে। কয়টা গ্রুপ, এডিটিং, স্টাইলস, প্যারাগ্রাফ, ফন্ট এবং ক্লিপবোর্ড, অর্থাৎ আমাদের 5টা গ্রুপ আছে। কয়টা গ্রুপ, 5টা গ্রুপ আছে। এই 5টা গ্রুপের মধ্যে কিন্তু অনেকগুলো স্টুডেন্ট আছে। দেখেন একটা যখন হচ্ছে টিচাররা আমাদের হচ্ছে গ্রুপ ওয়ার্ক দিত, 5 জন 7 জন 10 জন মিলে কিন্তু আমাদের একটা গ্রুপ হইতো, তাই না? ওই গ্রুপের মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো স্টুডেন্ট থাকে, তাই না? তো সেম এখানে ক্লিপবোর্ডের আন্ডারে দেখেন মনে করেন 4টা স্টুডেন্ট আছে, ফন্ট গ্রুপের আন্ডারে মনে করেন 8টা বা 10টা স্টুডেন্ট আছে, আমাদের প্যারাগ্রাফের আন্ডারে দেখেন অনেকগুলো স্টুডেন্ট আছে। তো আপনি যদি প্রত্যেকটা ক্লাস অর্থাৎ প্রত্যেকটা ট্যাবে যান, দেখবেন অনেকগুলো করে গ্রুপ আছে, এবং প্রত্যেকটা গ্রুপের আন্ডারে অনেকগুলো স্টুডেন্ট আছে। আমরা আস্তে আস্তে কাজগুলো শিখবো। আজকে শুধুমাত্র আমরা ইন্টারফেসটা একটু খালি পরিচিতিটা লাভ করব। তো দেখবেন এখানে আমরা ফাইল মেনুতে চলে গেলাম। ফাইল মেনুতে চলে যাওয়ার পর একদম বাম সাইডে আপনারা পাবেন হোম, নিউ, ওপেন, ইনফো, সেভ অ্যাস। আপনাদের কিন্তু এইগুলো থেকে মাস্ট বি কোশ্চিন আসে। কীরকম কোশ্চিন আসে, বলবে যে ফাইল মেনুর আন্ডারে কয়েকটি সাব মেনুর নাম বলেন, বা এইভাবে এমসিকিউগুলো তৈরি করবে যে হচ্ছে কি 2টা বা 3টে অপশন দেবে, এবং আপনাদের বলবে যে সঠিক উত্তরটা হচ্ছে কি বিদ্যুৎ পূরণ করুন যে এখানকার মধ্যে কোনটি হচ্ছে কি সাব মেনু, ফাইল মেনু। তো এখন মনে করেন এখানে হচ্ছে কি দিবে যে হচ্ছে ফাইলের মধ্যে কি ইনসার্ট আপনারা পাবেন, দেখেন তো ইনসার্ট পাবেন, কিন্তু এমসিকিউ টাইপের দিয়ে রাখবে যে এখানে এসে ইনসার্টটা কি হচ্ছে কি ফাইলের মধ্যে সাব মেনু কিনা। তো আপনারা কি করবেন, এটা সত্যতা মিথ্যা দিবেন, মিথ্যা, কারণ হচ্ছে ইনসার্টটা কি হচ্ছে আমাদের একটা ট্যাব, তাই না? এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের পেজটা ইন্টারফেসটা এরকম হয়ে গেছে, তাই না? যখন ক্লিক করতেছি দেখেন তখন কিন্তু আমাদের গ্রুপগুলো আসছে, কিন্তু যখন আমি পেজে ক্লিক করতেছি চলে যাচ্ছে, তাই না? তো আপনারা কি করবেন, এইগুলো পরিস্থিতি তো আপনাদের হয়েছে, ক্লোজ, রিস্টোর ডাউন, এগুলো হয়েছে না আপনাদের, হয়েছে? তো আরেকবার দেখা যায়, যদি আপনি ক্লোজে ক্লিক করেন আপনাদের এই পেজটা কী হয়ে যাবে, একদম ক্লোজ হয়ে যাবে। যদি রিস্টোর ডাউনে ক্লিক করেন তাহলে কী হবে, আপনাদের স্টোরটা ছোটো হয়ে যাবে। আর যদি ম্যাক্সিমাইজে ক্লিক করেন তাহলে এটা বড় হয়ে যাচ্ছে। যদি মিনিমাইজে ক্লিক করেন তাহলে সেটা কী হবে, টাস্ক বার বরাবর যে প্রোগ্রামে আপনারা কাজ করতে চান সেটার উপর লুকায়িত অবস্থা থাকবে, জাস্ট কার্সারটা ক্লিক করবেন চলে যাবে। আর এখানে দেখবেন একটা হচ্ছে টিপ চিহ্নর মতো আছে বা অ্যারো কিউবের মতো আছে, সেটা হচ্ছে টপ বরাবর। কি বরাবর, টপ বরাবর। আমরা আপনাদের বলছিলাম যে আমরা নর্মালি লেফট শব্দের অর্থ বাম, এটা জানি, তাই না? রাইট শব্দের অর্থ কি আমরা ডান জানি, কিন্তু যখন আপনারা অফিসিয়ালি কাজ করতে যাবেন স্ট্যান্ডার্ড ভাষা হিসেবে আপনারা উপরটাকে বলবেন টপ। কি বলবো আমরা, উপরটাকে বলবো টপ, আর নিচটাকে বলবো আমরা বটম। ক্লিয়ার? তো আপনারা টপের এখানে দেখবেন যে টপ অ্যারো কিউটা আছে, এখানে জাস্ট ক্লিক করবেন, আপনারা 3টে অপশন পাবেন। কি অপশন? একটা পাবেন আপনারা অটো হাইড রিবন, একটা অটো হাইড রিবন, একটা পাবেন শো ট্যাব, আরেকটা পাবেন শো ট্যাব অ্যান্ড কমান্ডস। দেখেন আমি যদি অটো হাইড রিবনে ক্লিক করি আমাদের সামনে কিন্তু কোনো আর এখানে উপরে কিন্তু রিবন অংশটা নাই। আমি বলতে পারেন রিবন অংশ কোনটা, রিবন অংশ হচ্ছে, দাঁড়ান, রিবন অংশ হচ্ছে এই যে অংশে আপনাদের ট্যাব বা মেনুগুলো থাকে কিংবা হচ্ছে কি আপনাদের গ্রুপটা থাকে, সেটা হচ্ছে কি আমাদের রিবন।
কোনটা আমাদের যে অংশটাতে এই ট্যাবগুলো এবং হচ্ছে কি গ্রুপগুলো থাকে সেটাকে বলবো আমরা রিবন অংশ। তো এখন দেখেন আমি যখন অটো হাইড রিবনে ক্লিক করলাম, আমাদের কিন্তু উপরের অংশে রিবনের মধ্যে যে থাকে ট্যাব অথবা গ্রুপগুলো সেগুলো কিন্তু আমাদের হাইড হয়ে গেছে, তাই না? এখন অনেকে বলে যে ভাই আমার কম্পিউটার হয়তো নষ্ট হয়ে গেছে, কিছু হয়েছে, আমার উপরে ট্যাব বা মেনুগুলো আসতেছে না, গ্রুপগুলো আসতেছে না। তো ভয় পাওয়ার কোনো কিছু নাই, আপনারা জাস্ট এখানে চলে যাবেন। এটাকে বলতেছি আমরা, দেখেন রিবন ডিসপ্লে অপশন। রিবন ডিসপ্লে অপশন অর্থাৎ ডিসপ্লের মধ্যে যে আপনাদের রিবন অংশটা আছে আপনারা সেটা কি করতে পারবেন, বিভিন্ন কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে ক্লিক করবেন। এখন দেখেন বর্তমানে আপনাদের অটো হাইড রিবন অপশনে ক্লিক করা আছে। আপনারা যদি শো ট্যাবে ক্লিক করেন শুধুমাত্র আপনার ট্যাবগুলোকে দেখতে পারবেন, কিন্তু আপনারা যখনই পেজে ক্লিক করবেন আপনাদের গ্রুপগুলো চলে যাবে, শুধুমাত্র এখানে কি থাকবে, ট্যাবগুলো থাকবে। আবার আপনারা এখানে যান, এখানে শো ট্যাব অ্যান্ড কমান্ডসে যখন ক্লিক করবেন দেখেন আপনাদের এখানে ট্যাব এবং হচ্ছে কি গ্রুপ মেনু সবগুলোই হচ্ছে কি একদম শো করবে। ক্লিয়ার? তো এখানে যখন আপনারা ফাইলে চলে যাচ্ছেন এখানে দেখবেন প্রথমে থাকবে তিনটা অপশন, একটা হোম, একটা নিউ, আর একটা পাবেন আপনারা ওপেন। তো হোমের পরিচিতি আপনারা পাইছেন যখন হচ্ছে দেখেন আপনি হোমে ক্লিক করলেন কোনো কিছু পরিবর্তন পাচ্ছেন কি, পাচ্ছে না। কেন পাবে না? দেখেন যখন আপনারা এমএস ওয়ার্ডটা ওপেন করছিলেন, দেখেন এই যে এমএস ওয়ার্ডটা যখন আপনারা ওপেন করছিলেন দেখেন এখানেও হোমটা জাস্ট এইরকম ইন্টারফেসটা চলে এসেছিল, তাই না? হোমটা হচ্ছে কি আপনারা হচ্ছে একদম হচ্ছে এমএস ওয়ার্ডের মূল যেটা পরিচিতি অর্থাৎ ইন্টারফেসটা প্রথম যেটা খুললেই আপনারা পাবেন সেটা হচ্ছে কি আপনাদের হোম। তারপর এখানে আছে নিউ। নিউ শব্দের অর্থ হচ্ছে, মনে করেন আপনি একটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে কাজ করতেছেন, এমন অবস্থায় আপনার দরকার হইতে পারে কোনো কাজের ক্ষেত্রে এজেন্সি রিপোর্ট, এজেন্সি রিজিউমের দরকার হইতে পারে। সেক্ষেত্রে আপনারা এখানে নিউয়ে যাবেন এবং কোন ধরনের টেমপ্লেট আপনাদের দরকার এখান থেকে আপনারা সেটা সিলেক্ট করে কাজ করতে পারবেন। তার হচ্ছে ওপেন। ওপেনটা সাধারণত আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। ওপেনের অপশনে এখানে দেখবেন আপনারা 5টা অপশন পাবেন। কয়টা অপশন? 5টা। কি কি? একটা রিসেন্ট, একটা ওয়ান ড্রাইভ, ডিসপিসি, অ্যাড এ প্লেস, আরেকটা পাবেন আপনারা ব্রাউজ। এই 5টা অপশন পাবেন। তো আমি আপাতত ওয়ান ড্রাইভ আর অ্যাড এ প্লেসটা একটু স্কিপ করতেছি, এগুলো আলোচনা পরে করব। একদিনে যদি সব আলোচনা করে দিই সবগুলো মাথার উপর দিয়ে চলে যাবে। তো যেগুলো আমাদের আপাতত দরকার সেগুলো আমি আলোচনা করতেছি। ওয়ান ড্রাইভ আর অ্যাড এ প্লেসটা একটু পরে বা স্কিপ করতেছি, পরবর্তী ক্লাসে আলোচনা করব। রিসেন্ট যেটা আছে, রিসেন্ট শব্দের অর্থ কিন্তু হচ্ছে আমরা জানি সমসাময়িক। রিসেন্টলি শব্দের অর্থ হচ্ছে আমরা জানি সমসাময়িক। দেখেন এখানে কিন্তু একটা ঘড়ির আইকন আছে, তাই না? এই ঘড়ির আইকন দ্বারা বোঝানো হচ্ছে যে সমসাময়িক আমরা যে কাজগুলো করব আমাদের সামনে এইগুলো হচ্ছে কি শো করবে। দেখেন একটু আগে আপনাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন গতকাল যেটা পরীক্ষা দিচ্ছিলেন সেইগুলো দেখেন ইয়েস্টারডে দেওয়া আছে, তারপরে দিস উইক দেওয়া আছে, লাস্ট উইক দেওয়া আছে, এরকম বা ওল্ডারগুলো আমাদের দেওয়া আছে। অর্থাৎ আমরা সমসাময়িক যে কাজগুলো করবো এখানে এবং সেভ করবো এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তারপরে ওয়ান ড্রাইভটা আপাতত স্কিপ করলাম, একটু আগে পড়লাম। আর ডিসপিসি অপশনটা পাবেন। ডিসপিসিটা হচ্ছে আপনাদের এই কম্পিউটারের আন্ডারে আপনারা এমএস ওয়ার্ডটা যত ধরনের কাজ করছেন এবং বিভিন্ন ফোল্ডারে সেভ করছেন সেগুলো আপনারা কী করতে পারবেন, খুঁজে বের করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাড এ প্লেসটাও আমি আপাতত স্কিপ করে গেছি। এবং ব্রাউজ। ব্রাউজটা সাধারণত দুই ক্ষেত্রে ব্যবহার করা হয়। একটা হচ্ছে কি আপনি যখন নির্দিষ্ট জায়গায় কোনো ডকুমেন্ট সেভ করতে যাবেন কিংবা হচ্ছে কোনো নির্দিষ্ট জায়গা থেকে ডকুমেন্টটা খুলতে যাবেন বা হচ্ছে কি খুঁজতে যাবেন, সেক্ষেত্রে আপনি ব্রাউজটা করবেন। এই কাজটা আমি প্র্যাকটিক্যাল একটু পর দেখাবো, তখন বুঝতে পারবেন। আপাতত মনে রাখেন রিসেন্ট যেটা হচ্ছে কি এটার কাজ হচ্ছে আমরা সমসাময়িক কোনো যদি ডকুমেন্ট কাজ করে সেটা সেভ করে রাখি আপনারা সেটা হচ্ছে রিসেন্টলিতে দেখতে পারবেন। তারপর হচ্ছে ওয়ান ড্রাইভটা স্কিপ করে গেলাম। ডিসপিসিটা কি আমাদের পিসির অন্তর্গত এমএস ওয়ার্ডে আমরা যা কিছু কাজ করব আমরা চাইলে এখান থেকে খুঁজে বের করতে পারবো। ব্রাউজার কাজ কি? ব্রাউজার কাজ কি আমরা আমাদের কম্পিউটারের ভিতরে কোনো হচ্ছে কি ফোল্ডারের মধ্যেও যদি বা ফাইলের মধ্যে আমরা আমাদের হচ্ছে ডকুমেন্ট কোনো কিছু সেভ করে রাখি আমরা সেখান থেকে সেটা হচ্ছে ব্রাউজ করে অর্থাৎ খুঁজে বা সার্চিং করে সেটা বের করতে পারবো। ক্লিয়ার? তারপর এখানে আসতেছে আমাদের ইনফো। ইনফো এটা যদিও শর্ট ফর্ম কিন্তু এটার ফুল ফর্ম এটার মানে হবে ইনফরমেশন। আমরা জানি ইনফরমেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু হচ্ছে সংবাদ বা তথ্য, তাই না? তো এখন মনে করেন আমি জাস্ট এখানে ডাইরেক্ট এখানে চলে যাচ্ছি। মনে করেন এটা কি হচ্ছে কি আমাদের একটা পেজ, তাই না? এটা একটা পেজ। এখন আপনাদের মনে প্রশ্ন হইতে পারে যে ভাই আপনি তো আমাদের এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে থেকে হচ্ছে নিয়ে আসছিলেন, তাই না? তো ওখানে আপনি বলতেছেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে বলতেছেন এটা পেজ, ব্যাপারটা একটু দুই পক্ষে চলে গেল না? তো এখানে দেখেন ডকুমেন্টটা হচ্ছে কি একটা ডকুমেন্টের আন্ডারে আপনার কিন্তু অনেকগুলো পেজ থাকবে।
যেমন আপনারা তো একটা শীট নিছেন তাই না, অনেকে শীট নিছে অনেকে শীট নেন। দেখেন এই যে একটা বই, এটা একটা বই তাই না, এই বইটা কিন্তু অনেকগুলো পেজ দ্বারা গঠিত হয়েছে। সেম এখানে হচ্ছে ডকুমেন্টটাও আমাদের কী হবে, একাধিক পেজের সম্মিলিত অংশ। যেমন আপনারা কি এসএসসি পরীক্ষা দিলেন, বিভিন্ন ধরনের বই পড়ছেন, বাংলা ব্যাকরণ পড়ছেন, তারপর হচ্ছে ম্যাথ পড়ছেন তাই না, এক একটা বই, এই বইগুলো কিন্তু একাধিক পেজ, যেমন 100-150 পেজ নিয়ে কিন্তু গঠিত হয়েছে তাই না। তো সেম আমাদের এক একটা ডকুমেন্ট কী হবে, অনেকগুলো পেজ নিয়ে আমাদের গঠিত হবে। আর কোশ্চেন করতে পারেন যে ভাই আপনি তো এখানে শুধুমাত্র একটা পেজ নিয়ে এখানে আলোচনা করতেছেন, আমাদের যদি কাজের প্রয়োজন হয় আমরা কিভাবে আমাদের ডকুমেন্টের মধ্যে নতুনভাবে পেজ আনবো। তো আপনারা নতুনভাবে পেজ দুইভাবে আনতে পারবেন। কয়ভাবে? দুইভাবে। একটা নিয়ম হচ্ছে আপনারা ইনসার্ট যেটা ট্যাবটা আছে না, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এখানে পেজ একটা হচ্ছে গ্রুপ পাবেন। কি গ্রুপ? পেজ গ্রুপ। আপনাদের এইগুলোর ক্লাস হবে, তবে আপাতত আজকে জেনে রাখেন, যদি আপনারা মাউস দিয়ে ক্লিক করার মাধ্যমে যদি পেজ আনতে চান তাহলে আপনারা ইনসার্টে চলে যাবেন। ইনসার্ট থেকে পেজ গ্রুপের এখানে 3টে অপশন পাবেন, একটা কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক। পেজ ব্রেক আর কভার পেজের আলোচনা আজকে করব না, যেদিন হচ্ছে ইনসার্ট ট্যাবের আলোচনা করব আমি সেদিন করাবো। তো আজকে আমি জাস্ট ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন। ব্ল্যাঙ্ক শব্দ অর্থ হচ্ছে ফাঁকা বা শূন্য, এবং পেজ শব্দ অর্থ পৃষ্ঠা। তো ব্ল্যাঙ্ক পেজ শব্দ অর্থ হচ্ছে ফাঁকা বা শূন্য একটা পৃষ্ঠা। দেখেন ক্লিক করেন, আপনাদের পেজ কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাই না। এখন পেজ যে বৃদ্ধি পাইলো সেটা আপনি কিভাবে বুঝবেন? একদম নিচে বরাবর চলে আসেন, তো এই যে একদম হচ্ছে বটম বরাবর চলে আসবেন। বটম বরাবর একদম লেফট পাশে দেখবেন এখানে পেজ 1/12 দেখাচ্ছে তাই না, সরি 11/12 দেখাচ্ছে তাই না। এটার মানেটা কি? তো দেখেন আমি কি করলাম, কার্সরটা উপরে যে কোনো একটা পেজে রাখলাম, এখন দেখাচ্ছে পেজ 5/12 তাই না। আবার আমি উপরে নিয়ে যাচ্ছি, জাস্ট একটু খালি বুঝবেন। দেখেন এখানে ক্লিক করলাম, এখন কি দেখাচ্ছে পেজ 1/12 তাই না। এটার মানেটা কি? এটার মানেটা দেখবেন একটা বইয়ের যখন আপনারা নিচ্ছেন, বইটার মধ্যে মনে করেন 200টা পেজ আছে, 200টা পেজ দিয়ে আপনার মধ্যে মনে করেন আপনি 50তম পেজে গেলেন, এখন এই 200টা পেজের কি কোনো পরিবর্তন হবে? হবে না। এখন মনে করেন ওই 200টা পেজের মধ্যে আপনি যাচ্ছেন 100তম পেজে, এখন পিছনের নাম্বার অর্থাৎ 200 নাম্বারটা কি কোনো পরিবর্তন হচ্ছে না। সেম অনুরূপ হচ্ছে কি আপনাদের যদি ডকুমেন্টের মধ্যে এই যে দেখেন পিছনের নাম্বারটা শো করতেছে আপনাদের ডকুমেন্টের মধ্যে কয়টা পেজ আছে, অর্থাৎ আপনার বইয়ের মধ্যে টোটাল পেজ নাম্বারটা শো করতেছে আপনার হচ্ছে পিছনের নাম্বারটা, আর সামনের নাম্বারটা শো করতেছে আপনি কততম পেজে আছেন। মনে করেন আপনি একটা বই পড়তেছেন, পড়ার মধ্যে এখন আপনি আছেন বইটার মধ্যে 9 নাম্বার পেজে, তাই পিছনের 12তম পেজের কি কোনো পরিবর্তন হবে না। আবার মনে করেন আপনি উপরে যান এখানে ক্লিক করেন, এখন মনে করেন 8 নম্বর পেজে, অর্থাৎ আপনাকে এক কথায় আমরা বুঝাচ্ছি সামনের নাম্বারটা শো করতেছে আপনি কততম পেজে আছেন, আর পিছনের নাম্বারটা শো করতেছে আপনার ডকুমেন্টের আন্ডারে কতগুলো পেজ আছে। ক্লিয়ার? তারপরে এখানে দেখেন তার হচ্ছে ডান সাইডে একটা লেখা উঠতেছে টু ওয়ার্ড তাই না। আমরা জানি ওয়ার্ড শব্দের ওয়ার্ড এর মিনিংটা হচ্ছে কি শব্দ, ওয়ার্ডের মিনিং হচ্ছে কি শব্দ। এখন মনে করেন আমরা এখানে কিছু ওয়ার্ড টাইপ করতেছি, দেখেন ওয়ার্ড নাম্বারটা এখানে চেঞ্জ হচ্ছে না, হচ্ছে তো তাই না। দেখেন আবার লিখতেছি আমি, ওয়ার্ড নাম্বারটা চেঞ্জ হচ্ছে না। এখন দেখেন এখানে কয়টা ওয়ার্ড দেখাচ্ছে আমাদের, 13টা ওয়ার্ড তাই না। তো আপনি আপনার ডকুমেন্টে যদি 1 লক্ষটা অব্দি ওয়ার্ড টাইপ করেন, এখানে শো করবে আপনি কয়টা ওয়ার্ড টাইপ করছেন। ক্লিয়ার? তো তারপর এখানে দেখবেন আমরা অনেক সময় কি করি, ছবি জুম করি তাই না, ছবি আমরা স্মার্টফোনে তোলার পর কী করে জুম করি। তো আপনিও চাইলে আপনার এমএস ওয়ার্ডের এই পেজটা কী করতে পারবেন, জুম করতে পারবেন। কিভাবে? এই যে দেখবেন একদম রাইটে চলে আসবেন, এখানে দেখবেন আপনারা কার্সারটা রাখবেন, জাস্ট অটোমেটিক হচ্ছে কি আপনাদের জুম লেখাটা শো হবে। তো দেখবেন এখানে এই যে কাঠিটা আপনি জাস্ট চিপে ধরে ডান সাইড বরাবর নিয়ে যাবেন, বা এখানে প্লাস আইকন আছে ক্লিক করবেন, দেখবেন আপনাদের পেজটা কি হচ্ছে, বড় হচ্ছে তাই না, তাই হচ্ছে না। তবে এইটার কি একটা নির্দিষ্ট সাইজ আছে কি, বা হচ্ছে কি সীমা আছে, এটা সর্বোচ্চ আপনি বাড়াইতে পারবেন 500% পর্যন্ত। এখন পরীক্ষার হলে বা ভাইভাতে আপনাদেরকে বলবে যে এমএস ওয়ার্ডের সর্বোচ্চ জুম কত, আপনারা বললেন 500, তবুও অ্যান্সার কাটা। কেন কাটা? দেখবেন এখানে 500 শেষে কি আছে, একটা পার্সেন্টেজ আছে না, এই পার্সেন্টেজ না বলার কারণে আপনাদের অ্যান্সার অ্যাক্সেস করবে না। আপনাদেরকে বলতে হবে এমএস ওয়ার্ডের সর্বোচ্চ জুম 500%। অনুরূপ সর্বোচ্চ জুম যেমন আছে, সর্বনিম্ন জুমও আছে। সর্বনিম্ন কত? 10%।
এবং ডিফল্ট যেটা নর্মাল আছে দেখবেন এখানে একটা মাঝ বরাবর একটা দাগ দেখা যাচ্ছে, তাই না? এই যেখানে দেখা যাচ্ছে না, এই নর্মালটার মান হচ্ছে কি 100%। কত পার্সেন্ট? 100%। তবে আপনাদের এখান থেকে এই জুম থেকে 3টা কোশ্চেন হবে যে এমএস ওয়ার্ডের সর্বোচ্চ জুম কত, তখন আমরা বলবো 500%। যদি বলে সর্বনিম্ন কত, তখন বলবো আমরা 10%। এবং যদি বলে নর্মাল বা ডিফল্ট কত, তখন বলবো আমরা 100%। তো এখন আপনাদেরকে আমি ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার একটা নিয়ম দেখাইছি, তাই না? সেটা হচ্ছে কি ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন, আপনাদের সামনে এইরকম কি আসবে, একের পর এক ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। এখন দেখেন এখানে প্রায় আমাদের 31টা পেজ আছে। এছাড়াও আপনি কিবোর্ডের মাধ্যমে ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবেন। কিসের মাধ্যমে? কিবোর্ডের মাধ্যমে। আমরা জানি মাউস এবং কিবোর্ড দুইটা হচ্ছে কম্পিউটারের কি ডিভাইস বলেন তো? আউটপুট ডিভাইস। লাকি আছে পিঠে বদলে ইনপুট ডিভাইস। আমরা জানি কিবোর্ড এবং মাউস দুটি হচ্ছে কম্পিউটারের ইনপুট ডিভাইস। আর আপনাদের আমরা প্রথম দিন এটাও বলছিলাম যে আপনি মাউস ছাড়াও কম্পিউটার পরিচালনা করতে পারবেন। কিভাবে? দেখেন কিবোর্ডের অনেকগুলো কিউ আছে, আপনাদের কিবোর্ড নিয়ে একদিন ক্লাস হবে। আপাতত মনে রাখেন এটা হচ্ছে কন্ট্রোল কি আপনার কিবোর্ডে এ পাশেও পাবেন, লেফট পাশে এবং রাইট পাশেও একটা পাবেন, বটম বরাবর। এবং ইন্টার আপনি কি পাবেন, এখানেও একটা পাবেন, এখানেও একটা পাবেন। তো আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল এবং ইন্টার প্রেস করেন, এখন দেখেন তো পেজ নাম্বার এখানে শো দেখবেন আপনারা, পেজ নাম্বার কি বৃদ্ধি পাচ্ছে আমাদের, এই যে এটা হচ্ছে কি আপনার কিবোর্ড কমান্ড। এবং আপনাদের এই যে দেখালাম এখন কন্ট্রোল ইন্টার অর্থাৎ ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার কিবোর্ড কমান্ড, আপনাদের পরীক্ষার প্রশ্নে আসবে বা ভাইবেটে ধরবে যে ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার কিবোর্ড কমান্ড বলেন, বা এভাবে দিবে যে কন্ট্রোল প্লাস ইন্টার দিয়ে এমসিকিউতে দিবে যে হচ্ছে শর্ট প্রশ্ন দিবে এটা কিসের কিবোর্ড কমান্ড, এইভাবে প্রশ্ন। অর্থাৎ একটা টপিকে আপনাদের ঘুরে ফিরে 3 থেকে 4 ধরনের করে প্রশ্ন করবে। তো 3 থেকে 4 ধরনের প্রশ্ন আমরা শিখিয়ে দিচ্ছি। এখন যদি পরীক্ষার হলে যদি অ্যান্সার দিতে না পারেন, তবে সেটার মতো দুঃখজনক ব্যাপার আর নাই, কারণ কী ধরনের কোশ্চিন করা হবে সব আপনাদের বলে দিচ্ছি আমরা। তো দেখেন এখান থেকে কি করতে পারবো, আমরা ব্ল্যাঙ্ক পেজ বা পেজ সংখ্যা নিতে পারবো। তো এখন যদি আপনাদেরকে কেউ বলে যে আপনি আমার ডকুমেন্টের মধ্যে 1000টা পেজ নিয়ে দেন, তাহলে এখন পারবেন না? আপনারা দুইভাবে নিতে পারবেন, ব্ল্যাঙ্ক পেজ থেকেও নিতে পারবেন এবং হচ্ছে পেজ অর্থাৎ কন্ট্রোল ইন্টারের মাধ্যমেও নিতে পারবেন। এখন আপনারা ফাইলে চলে যান, ফাইলে চলে যাওয়ার পর এখন ইনফোতে চলে যান। ইনফোতে যাওয়ার পর দেখবেন ইনফো শব্দের অর্থ আমরা শিখলাম যে ইনফরমেশন। ইনফো শব্দের অর্থ আমরা কি শিখলাম? ইনফরমেশন। এখন কিসের ইনফরমেশন? এই যে দেখেন এই যে দেখেন এখানে প্রপার্টিস নামে আছে একটা, হচ্ছে আপনার অপশন পাবেন। এখানে দেখবেন সাইজ আছে। এখন কিসের সাইজ? আমরা যেমন কখনো হচ্ছে টি শার্ট কিনতে চাই বা পাঞ্জাবি কিনতে চাই 40, 42, 44 বা হচ্ছে এল সাইজ, এম সাইজ বলি না, বা ডাবল এক্সেল সাইজ বলি। তো অনুরূপ আপনি যে ডকুমেন্টটা ক্রিয়েট করলেন এটা কত এমবি, কত জিবি বা কত টেরাবাইট, এই ধরনের হিসাব কি আপনার এখানে ইনফো থেকে শো হবে। ক্লিয়ার? তারপর পেজ এবং আপনার ডকুমেন্টের মধ্যে কয়টা পেজ আছে সেটা শো করবে। এখন দেখি এটা সত্য বলতেছে না মিথ্যা বলতেছে, আমরা একটু যাচাই করে নিই। এখানে শো করতেছে কয়টা পেজ আছে আমাদের, 51টা, তাই না? আর ওয়ার্ড কয়টা আছে আমাদের, 13টা। তো ইনফরমেশনে গিয়ে আমরা চেক করি, দেখেন আমাদের পেজ আছে 51টা এবং ওয়ার্ড আছে 13টা। ক্লিয়ার? তার আছে টোটাল এডিটিং টাইম, এই যে আমরা কত সময় ব্যয় করলাম এটার এডিটিংয়ের পিছনে। আপনি যদি এখানে 100 ঘন্টাও ব্যয় করেন, এখানে অটোমেটিক আপনাকে দেখা দিবে যে আপনি 100 ঘন্টা ব্যয় করছেন। ক্লিয়ার? তারপরে এখানে আছে টাইটেল। এখন টাইটেলটা কি? টাইটেল শব্দের বাংলা অর্থ হচ্ছে শিরোনাম। যেমন আপনারা বাংলা বা ইংরেজি পরীক্ষা তো দিয়ে আসছেন এসএসসিতে, তাই না? রচনা তো অবশ্যই লিখছেন। তো রচনার একটা হিন্টস দেয় যে এ জার্নি বাই ট্রেন লেখেন, বা হচ্ছে কি একটা হচ্ছে কি এটি স্টল লেখেন, বা হচ্ছে বাংলাদেশ স্বরলিত দেশ, এক ধরনের কিন্তু হিন্টস দেয়। আপনারা কি করেন 15 বা 20 মার্কের একটা হচ্ছে কি অ্যান্সারিং করে আসেন, তাই না? তো আপনি যে এই যে ডকুমেন্টটা ক্রিয়েট করলেন, এটা কিসের উপর, আপনি চাইলে একটা শিরোনাম এখানে অ্যাড করতে পারবেন। তো তারপর এখানে আছে ট্যাগ, আপনি চাইলে এখানে ট্যাগ অ্যাড করতে পারেন, কমেন্টস মানে মন্তব্য অ্যাড করতে পারেন। তারপর রিলেটেড ডেটটা কি? এখানে দেখবেন লাস্ট মডিফাইড। এখন মনে করেন আপনি এখানে ডকুমেন্টের মধ্যে কোনো কিছু একটা সামথিং একটা লিখছেন, এখন পরবর্তীতে আপনার এখানে মডিফাই করার প্রয়োজন হলে কীরকম, মনে করেন আপনি এখানে কিছু একটা ডকুমেন্ট লিখলেন, আমি এখানে লিখলাম
মনে করেন আমি এখানে কিছু একটা ডকুমেন্টে লেখা লিখলাম, এখন আপনি চাচ্ছেন এটুকু অংশ কী করতে, বাদ দিতে, বা এখানে সামথিং কিছু লেখা লিখতে। তো আপনি কী করলেন, একটা হচ্ছে কাস্টমাইজ বা মডিফাইয়ের কাজ করলেন না। এখন লাস্ট কবে এটা মডিফাইড করছেন সেটা হচ্ছে কি আপনার এখানে দেখানো হবে। এখন ক্রিয়েটেড শব্দের অর্থ হচ্ছে তৈরি করা, এবং লাস্ট কবে এটা তৈরি করছেন বা কবে এটা তৈরি করছেন বা উপস্থাপনা করছেন সেটা হচ্ছে কি আপনার এখানে শো করবে। যেমন টুটে 10টা 31 CM আমরা এটা কী করলাম, তৈরি করলাম, এটা কিন্তু ডেটটা চলে আসে। এবং লাস্ট প্রিন্টেড, এখন মনে করেন কোনো একটা ডকুমেন্ট আপনি হুদায় লিখবেন না, অবশ্যই সেটা প্রিন্ট আউট করার প্রয়োজন হইতে পারে। তো লাস্ট কবে প্রিন্ট আউট করছেন সেটা হচ্ছে কি আপনি ইনফো থেকে চেক করতে পারেন। এবং রিলেটেড পিপল, অর্থাৎ যে কম্পিউটারের মাধ্যমে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে কি আপনার এখানে দেখানো হবে। যেহেতু আমাদের এটা ফাল্কন আইটি কম্পিউটার, এখানে অটোমেটিক আপনার ফাল্কন আইটিটা চলে আসে। এখন মনে করেন আপনি যে ডকুমেন্টটা লিখলেন, এতক্ষণ সময় ব্যয় করে, অবশ্যই সেটা কী করবেন, সেভ করবেন, তাই না? যেমন আপনারা পিকচার তোলেন, ছবি তুলে আপনারা কী করেন, ফোনের মধ্যে সেভ করে রাখেন। আর যদি সেভে না করেন, হুদয় কি পিকচার তুলবেন শখ করে? তো আমরা কী করি, অনেক সময় ছবিটা সেভ করে রাখি। তো অনুরূপ আমরা কী করলাম, আমাদের ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টের লেখা কী করতেছি, এখানে লিখে আমরা কী করবো, এটা সেভ করবো অবশ্যই, তাই না? তো সেভের ক্ষেত্রে আপনারা কোথায় যাবেন? এখন আরেকটা কোশ্চেন এখান থেকে আসে, সেভ করার কিবোর্ড কমান্ড কি? সেভ করার কিবোর্ড কমান্ড কি? সেভ করার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল চেপে এস দিবেন, কন্ট্রোল চেপে এস দিবেন, আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আবার দেখাচ্ছি, আপনি কন্ট্রোল চেপে এস দিবেন, দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কিংবা আপনার ডাইরেক্ট কোথায় যাবেন, এই যে ফাইল মেনুটা আছে না, ফাইল মেনুতে চলে যাবেন এবং এখান থেকে সেভ অপশনটা আছে না, সেভে ক্লিক করবেন। এখন আপনাদের আমি বলছিলাম, হয়তো মনে কি আছে কি না খারাপ ফেলছেন আল্লাহ পাকে ভালো জানে, ব্রাউজটা আমরা দুই ক্ষেত্রে ইউজ করি, একটা হচ্ছে কি ওপেন করার ক্ষেত্রে, একটা হচ্ছে সেভ করার ক্ষেত্রে, একটু আগে বলছিলাম। তো আপনারা চলে যাবেন এই যে সেভে ক্লিক করার পর, এই যে ফাইলে সেভে ক্লিক করার পর আপনারা চলে যাবেন এখানে ব্রাউজে যাওয়ার পর এখন আপনাদেরকে একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করতে হবে। এখন যদি বলেন ভাই আমি নির্দিষ্ট জায়গা সিলেক্ট করব না, বা করলে আমার সুবিধা কি, দুইটারে উদাহরণ দিচ্ছি। যদি আপনি নির্দিষ্ট জায়গা সিলেক্ট করতে না পারেন বা ভুলক্রমে সিলেক্ট না হয়, অটোমেটিক্যালি সেটা ডকুমেন্টসে ডিফল্টভাবে আপনাদের সেভ হয়ে যাবে। আর বলতে পারেন ডিফল্টভাবে কীরকমভাবে, দেখেন আপনি তো এটা কি একটা ডকুমেন্ট ক্রিয়েট করার কাজ করতেছেন, তাই না? তো যেহেতু ডকুমেন্ট ক্রিয়েট করার কাজ করতেছেন, অটোমেটিক যদি আপনি কোনো নির্দিষ্ট জায়গা সিলেক্ট না করেন, সেটা অটোমেটিক্যালি আপনার ডকুমেন্টসে যায় সেভ হবে। এখন বলতে পারেন যে আমরা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করবো, ভালো কথা, কিন্তু কেন করব? কোনো কিছু করার পিছনে তো অবশ্যই একটা নির্দিষ্ট কারণ আছে, তাই না? তো মনে করেন বাসা থেকে আপনাদের 5,000 টাকা দিল, এখন বললো যে এটা দিয়ে মার্কেট করে আনতে, কীরকম? তো আপনি কী করলেন, বাজারে গেলেন, আপনাদের প্রয়োজনীয় কোনো কাপড় চোপড় কিনলেন, তারপর কী করলেন, মাছ মাংস কিনলেন, তারপর মনে করেন শাকসবজি কিনলেন, তারপর হচ্ছে বাসার মশলাপাতি তরকারির জন্য কিছু হচ্ছে বা শুকনো নাস্তা বিস্কুট চানাচুর কিনলেন, তাই না? তো বাসায় এসে আপনারা কী করবেন, আপনারা যে কাপড় চোপড়টা কিনলেন সেটা কী করবেন, আলমারি বা ড্রেসিং টেবিলে সংগ্রহ করবেন, তাই না? মাছ মাংসটা কী করবেন, আপনারা পরিষ্কার করে ফ্রিজের ডিপে রাখবেন। শাকসবজিটা কী করবেন, অনুরূপ পরিষ্কার করে ফ্রিজের নর্মালে রাখবেন। বিস্কুট চানাচুর যেটা কিনলেন আপনারা, সেটা কী করবেন, প্লাস্টিকের হচ্ছে কি বিভিন্ন প্যাকেটজাত দ্রব্য সংরক্ষণ করবেন, তাই না? তো এখন এখানে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ এই জন্য দিলাম যে আপনারা জিনিসটা সংগ্রহ করার আগে আপনাদের মাইন্ডে চলে আসতেছে যে আপনার জায়গাটা সিলেক্ট করতে হবে, তাই না? আপনাদের মাইন্ডে চলে আসতেছে আমি কাপড়টা কোথায় আমি সংরক্ষণ করব, আমি মাছ মাংসটা কোথায় সংরক্ষণ করব, তাই না? অনুরূপ আপনাকে কি করতে হবে, একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করতে হবে যে হ্যাঁ আমি ওই জায়গায় সেটা সংরক্ষণ করব। তো আপনি মনে করেন এখান থেকে চাইলেন পিকচারে আপনি সংরক্ষণ করবেন, পিকচারটা সিলেক্ট করলেন, তাই না? এখন আপনাকে যেটা কাজ করতে হবে, একটা ফাইল নেম দিতে হবে। আর বলতে পারেন যে ভাই আমি ফাইল নেম দিব না, এটা আপনার ইচ্ছা, তো কোনো ব্যাপার না, কিন্তু ফাইল নেম দেওয়া একটা জরুরি। কেন? মনে করেন আজ বাদে কাল আপনি একটা অফিসে চাকরি করবেন বা কোম্পানিতে চাকরি করবেন, তো দেখবেন বিভিন্ন কোম্পানিতে কিন্তু অনেক সময় ডে শিফটে একগুলো লোক কাজ করেন, নাইট শিফটে একগুলো কাজ করে, আবার একটা কম্পিউটারের মধ্যে 4-5 জন মিলে কাজ করে, তাই না? এখন মনে করেন আপনি যদি নির্দিষ্ট একটা ফাইল নাম না নেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন যেটা হচ্ছে কি আপনার একটা হচ্ছে ফাইল এই নামে? বা আমরা যেদিন প্রথম দিন আপনাদের তো ফোল্ডার ক্রিয়েট করার ক্লাস হয়েছে, তাই না? হয়েছে না? তো আপনাদের যদি সব ফোল্ডার এরকম হচ্ছে নিউ ফোল্ডার হয়, অবশ্যই তো অসুবিধা আপনাদের আলোচনা করানো হয়েছে, তাই না? যে সব ফোল্ডার যদি নিউ ফোল্ডার 1 2 3 4 5 ডট হয়, আপনারা কোন ফোল্ডারে নিজেদের পার্সোনাল ইনফরমেশন রাখছেন, কোন ফোল্ডারে আপনার কী রাখছেন, নিজেদের হচ্ছে কি এডুকেশনাল বা বিজনেস রিলেটেডগুলো রাখছেন, এগুলো কিন্তু হচ্ছে কি আপনারা নির্ধারণ করতে পারবেন না।
তো যেহেতু নির্ধারণ করতে পারবেন না, সেহেতু আমাদেরকে কী করতে হবে, একটা অবশ্যই একটা নির্দিষ্ট হচ্ছে নাম আমাদের দিতে হবে, তাই না? এখন দেখেন এখানে আমাদের আরেকটা জিনিস খেয়াল করেন, আমাদের সেভ করার আগে এখানে কিন্তু একটা ডকুমেন্ট 2 লেখা উঠছে, তাই না? ডকুমেন্ট 2। এখন মনে করেন আপনি এখান থেকে নতুন একটা ডকুমেন্ট নেন, অনুরূপ কিন্তু আপনার এখানে হচ্ছে ডকুমেন্ট 1 2 3 অর ডট ডট অন দেখেন ডকুমেন্ট 3 শো হইল। একটু আগে দেখলেন আমি এইভাবে একটা ক্লোজ করে দিছিলাম, তাই না? ওটা কিন্তু ডকুমেন্ট 1 ছিল, এর চাইলে আপনি এখান থেকে ক্লোজ করতে নিতে পারেন। যেহেতু আপনি কোনো নাম দিয়ে এখন অবধি সংরক্ষণ করেন নাই, ফাইল নেম দেন নাই, তার কারণে এখানে ডকুমেন্টস 1 2 3 ডট ডট এখানে চলতেই থাকবে। তো আমরা কী করবো, এখন ফাইলে চলে যাবো, যাওয়ার পর সেভে ক্লিক করলাম। ব্রাউজটা তো বুঝিয়ে দিলাম কেন আমরা ব্যবহার করতেছি, ব্রাউজে চলে যাব। যাওয়ার পর আমরা কী করলাম, নির্দিষ্ট জায়গা মনে করে একটা পিকচার সিলেক্ট করলাম। এখন আপনি এখানে আপনার নাম বা আপনার কাজের প্রয়োজনীয় যে কোনো একটা নাম দিতে পারেন। তো আমি এখানে দিলাম 456 নামে সংরক্ষণ করব। এখানে আমি 456 নাম্বার লক করা আছে, 456 দিয়ে সংরক্ষণ করলাম। এখন আরেকটা জিনিস দেখেন, অনেক সময় আপনারা যখন এই পাশের কিউগুলো ইউজ করবেন, দেখবেন এই কিউগুলো থাক না, এই পাশে যে একদম ডান সাইডে কিউগুলো আছে ইউজ করার সময় আপনার চাপবেন কিন্তু কোনো কাজ করবে না। কারণ আমি কমেন্ট করতেছি, কাজ হচ্ছে কি হচ্ছে না, কেন হচ্ছে না? এটা হচ্ছে নাম্বার লক করা আছে। নাম্বার লক আপনারা দেখবেন এখানে কিবোর্ডে একটা নাম্বার লকের একটা কিউ আছে, এটা যদি ক্লিক করেন আপনার কিবোর্ডে একটা বাতি জ্বলবে। এখন যখন টাইপ করবেন তখন কাজ করবে। আর যদি নাম্বার লকটা যদি অফ থাকে দেখেন এখানে কোনো কাজ করবে না। ক্লিয়ার? অনেক সময় বলবেন যে ভাই আমাদের হচ্ছে কিবোর্ডের ডান সাইডটা নষ্ট হয়ে গেছে। কিবোর্ড নষ্ট হলে পুরোটা নষ্ট হবে, ডান সাইড বাম সাইড নষ্ট হবে না। ক্লিয়ার? তো এখন আপনি কি করবেন, এখানে হচ্ছে কি একটা নাম দিলেন, মনে করলেন আমি এখানে নাম দিলাম 456। ক্লিয়ার? তারপরে এখানে কি করবেন, একবার সেভে ক্লিক করবেন, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এখন আপনি চাইলে এখান থেকে ক্লোজ করতে পারেন বা এখানে ফাইল থেকে এখান থেকেও আপনি ক্লোজ করতে পারেন। এখন আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যতটুকুই এখানে পরবর্তীতে এডিটিংয়ের কাজ করেন না কেন, হয় আপনি কিছু লেখা লিখলেন, নয়তো হচ্ছে কিছু লেখা হচ্ছে বাদ দিয়ে দিলেন, সেটা কি করবেন, কন্ট্রোল-S দ্বারা হচ্ছে কি একবার হচ্ছে সেভে ক্লিক করবেন, বা হচ্ছে কি আপনি ফাইলে থেকে এখানে সেভে একবার কমান্ড দেবেন। কি বললাম, হয় আপনারা কি করলেন, কিছু লেখা হচ্ছে বাদ দিলেন কিংবা কিছু লেখা লিখলেন, এটা লিখে হয় আপনারা একবার কন্ট্রোল-S দিবেন, আর নয়তো ফাইল থেকে আপনারা একবার হচ্ছে সেভে ক্লিক করবেন। এখন বলতে পারেন এটা কেন করব, এই যে আপনারা কী করলেন, কাস্টমাইজ বা মডিফাইয়ের একটা কাজ করলেন না, তো এই কাজটাও তো অবশ্যই আপনাদেরকে কী করতে হবে, সেভ করতে হবে, তাই না? যদি আপনার সেভে ক্লিক না করেন, পরবর্তীতে যে আপনার মডিফাইয়ের কাজটা করলেন সেটা আর সেভ হবে না। প্রথমে যেটা সেভ করছিলেন ওইটাই হচ্ছে কি আপনাদের সেভ হয়ে থাকবে। ক্লিয়ার? এখন মনে করেন আপনারা কী করবেন, এই যে ডকুমেন্টটা, আপনাদের ডকুমেন্টটা কী হচ্ছে, অনেক ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট। বা আমরা অনেক সময় কী করি, সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইনস্টাগ্রামে পাসওয়ার্ড সেট করি না, বা আমরা যে টাচফোন চালাই, টাচফোনে দেখবেন আমরা ফিঙ্গার লক দেই, ফেস লক দেই, প্যাটার্ন লক দেই বা পাসওয়ার্ড লক দেই, তাই না? কেন দেই? এটা আমরা আমাদের পার্সোনাল ফোনটাকে একটা সিকিউরিটি সিস্টেমের মধ্যে রাখতে চাচ্ছি, তাই না? তো এখন মনে করেন আপনার যে এই ডকুমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। আপনি চান না এটা নির্দিষ্ট কত মানুষ অথবা হচ্ছে কি নির্দিষ্ট কত গোষ্ঠী বা আপনি ছাড়া অন্য কেউ এটা হচ্ছে ওপেন করুক। তো অবশ্যই কী করতে হবে, আপনাদের একটা সিকিউরিটি সিস্টেম বা পাসওয়ার্ড দিতে হবে, তাই না? তো পাসওয়ার্ডটা আপনারা কীভাবে দেবেন, আপনারা ফাইলে চলে যাবেন, ফাইলে চলে যাওয়ার পর ইনফো আছে না, ইনফোতে চলে যাবেন। যার পর এখানে দেখবেন প্রোটেক্ট ডকুমেন্ট নামে একটা অপশন আপনারা পাবেন। প্রোটেক্ট শব্দ অর্থ কী হচ্ছে, রক্ষা করা, তাই না? আর ডকুমেন্ট শব্দ অর্থ তো এতক্ষণ ডকুমেন্টেরই আলোচনা করলাম, এখন যদি আবার ডকুমেন্ট শব্দ অর্থ আলোচনা করি তো ওটা কোনো মানেই হয় না। তো আমরা কী করবো, প্রোটেক্ট ডকুমেন্টে যদি এখানে ক্লিক করেন কোনো কাজ হবে না, দেখেন এই অংশটাতে ক্লিক করবেন কোনো কাজ হবে না। তো আপনারা কী করবেন, এই যে প্রোটেক্ট ডকুমেন্টের এই বক্সটা আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা 6টা 7টা বা 5টার মতো বিভিন্ন ধরনের ফাংশন বা অপশন পাবেন। তো ওইগুলোর দরকার নেই, আপাতত আমরা এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড যেটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। কী দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। দেখেন আমি মনে করেন 1 2 3 পাসওয়ার্ড দিলাম, তাই না? এখন জাস্ট এখানে কী করলাম, ওকে দিবেন। আবার দেখেন আপনাদের আবার বলবে এখানে রি-ইন্টার পাসওয়ার্ড। এখন মনে করেন আপনি এখানে অন্য কোনো পাসওয়ার্ড দিবেন, দিয়ে হচ্ছে ওকে দেন, কাজ হবে না। কেন হবে না, বলতেছে কনফার্মেশন পাসওয়ার্ড ইজ নট আইডেন্টিক্যাল, অর্থাৎ আপনার একটু আগের দেওয়া পাসওয়ার্ড এবং বর্তমানে দেওয়া পাসওয়ার্ডের কোনো মিল নাই। যেমন একটা বাস্তব উদাহরণ নেই, আমরা অনেক সময় কিন্তু ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করি, তাই না? এখানে কিন্তু 3টে অপশন থাকে, একটা কারেন্ট পাসওয়ার্ড, একটা নিউ পাসওয়ার্ড এবং বলে যে কনফার্ম নিউ পাসওয়ার্ড, তাই না? 3টে অপশন থাকে কিন্তু। তো কনফার্ম নিউ পাসওয়ার্ড দেওয়ার কারণ হচ্ছে কি, যাতে হচ্ছে কি আমাদের যাতে ভুল না হয় যে নতুন পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে। তো আমাদের কী করতে হয়, পুনরায় পাসওয়ার্ডটা দেওয়া লাগে। তো আমরা কী করবো, পুনরায় 1 2 3 দিলাম এবং জাস্ট ওকে করলাম। এখন দেখেন প্রোটেক্ট ডকুমেন্টে এখানে হচ্ছে কি একটা হাইলাইট হয়ে গেল, তাই না? এখন যদি আপনি ডাইরেক্ট এখান থেকে ক্লোজ করে দেন,
আপনাদের পাসওয়ার্ডটা সেভ হবে না। কেন হবে না? আপনি কিছুটা হলেও তো এখানে মডিফাইংয়ের কাজ করলেন, পাসওয়ার্ড দিলেন না, তো সেটা কি সেভ করবেন না? তো আপনি কি করবেন, এখানে জাস্ট একবার সেভে ক্লিক করে দিন, হয়ে গেল। এখন আপনি যে এই যে ডকুমেন্টটা লিখলেন, অবশ্যই কী করবেন, কাজের ক্ষেত্রে আপনাদের ওপেন করার প্রয়োজন হইতেই পারে। তো ওপেনটা আপনারা দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে ডিস পিসিতে চলে যাবেন, ডিস পিসিতে যাওয়ার পর আপনি এখন যদি ডাউনলোডে গিয়ে খুঁজেন, পাবেন না, ডেস্কটপে পাবেন না। এখন বাস্তব উদাহরণ নেই, আপনি শুক্রবার এখন মাছ মাংস রান্না করবেন, কারণ আপনি সেটা যদি আলমারিতে যা খুঁজেন পাবেন না, কারণ আপনি মাছ মাংসটা কোথায় রাখছেন, ফ্রিজের ডিপে, তাই না? যেমন নির্দিষ্ট জায়গা সিলেক্ট করছিলেন সংরক্ষণ করার ক্ষেত্রে, অনুরূপ যে জায়গায় সংরক্ষণ করছিলেন ওইটাও কী করতে হবে, আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমরা কোথায় রাখছিলাম, পিকচারে, তাই না? এই যে পিকচারে আমরা কোথায় রাখছিলাম, এটা 456 দিয়ে সেভ করছিলাম না? এখন ওপেন করতে যান, মনে করেন আপনি নাই, আপনার ডকুমেন্টটা অন্য কেউ ওপেন করতেছে, তাহলে কি যাচ্ছে এখন পাসওয়ার্ড, সে এখন মনে করেন কিছু একটা পাসওয়ার্ড টাইপ করলো, এই যে ওকে দেন, কী বলতেছে, পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, অর্থাৎ আপনার দেওয়া পাসওয়ার্ড এবং কি অপরিচিত ব্যক্তি দেওয়া পাসওয়ার্ডের মধ্যে মিল নাই। তাহলে এটা ওপেন করতে গেলে আমরা কী করতে হবে, নির্দিষ্ট পাসওয়ার্ডটাই দিতে হবে যেটা আমরা সেভ করছিলাম, এটা ক্লোজ করে দেন। এটা গেলে একটা নিয়ম ওপেন করার। আরেকটা নিয়ম হচ্ছে কি, আপনার ডাইরেক্ট এখানে এমএস ওয়ার্ডে চলে যাবেন। এমএস ওয়ার্ডে যাওয়ার পর এখন কি আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাব? কেন যাব না? আমরা যেহেতু নতুনভাবে কোনো কিছু ক্রিয়েট করতেছি না, আমরা ওপেন করবো আমাদের পূর্বে সংরক্ষিত ফাইল। দেখেন এখানে রিসেন্টলিতে দেখেন 456 শো করতেছে, তাই না? তো আমরা এইভাবে যাব না, আমরা আপনাদের একদম ব্রাউজার নিয়ে যাব। কারণ দেখেন, যখন আপনারা চাকরি করবেন কোম্পানিতে, তখন তো এখানে রিসেন্টলিতে অনেক কিছু থাকতে পারে। মনে করেন 3-4জন মানুষ মিলে একটা কম্পিউটার চাইলো, তো এখানে তাদেরও তো অনেক ধরনের ডকুমেন্ট থাকতে পারে, তাই না? সেক্ষেত্রে তো একদম আপনার সেভ করা ডকুমেন্ট একদম তলানিতে চলে যেতে পারে। তো আপনি কি এইভাবে স্ক্রল করবেন, অনেক সময় লাগবে। তো আপনারা স্ট্যান্ডার্ড মধ্যে চলে যাবেন ডাইরেক্ট ব্রাউজে যাওয়ার পর আপনারা চলে যাবেন পিকচারে চলে যাওয়ার পর দেখবেন এখানে আমরা সেভ করছিলাম 456, তাই না? তো আপনারা এখানে দেখবেন নর্মালি আমরা 6টা বা 7টা ডকুমেন্ট থাকার কারণে আপনারা সহজে 456টা খুঁজে পাচ্ছেন, তাই না? কিন্তু যখন আপনারা অফিসিয়ালি কাজ করবেন, এখানে 500-1000টা পর্যন্ত ডকুমেন্ট থাকতে পারে। সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, এখন যদি আন্দাজি একটা নাম যদি আপনার সার্চ করেন, পাবেন না, কারণ নির্দিষ্ট নাম যেমন আপনি দিছিলেন, নির্দিষ্ট নামই আপনাকে ডাকতে হবে। মনে করেন আপনার নাম হচ্ছে কি সানজিদা, আপনাকে যদি আমি কি বলি কি মিম বলে ডাকি, এখন কাক ডাকতেছি, আপনি নিজেও বুঝবেন না, আমিও বুঝবো না, উল্টা আমাকে বলবেন আমি পাগল। তো অনুরূপ এখানে কি করবেন, নির্দিষ্ট নাম যেটা দিচ্ছেন 456 ওইটাই দিবেন। এখন বলতে পারেন যে ভাইয়া আমি তো 456 দিয়ে সেভ করছিলাম, তাই না? শেষে এখন ডক্সটা কেন চলে এসেছে? ডক্স চলে আসা একটা বাস্তব উদাহরণ নেই। আমাদের নামের শেষে অনেকে দেখবেন বংশীয় পরিচয় থাকবে, সাহা থাকে, ফকির থাকে, চৌধুরী থাকে, তাই না? এগুলো কেন থাকে? অর্থাৎ এর মাধ্যমে আমরা বুঝি যে ওই লোকটা ওই বংশের বংশধর। যেমন কি আমি শাহ বংশধর, আমার নামের শেষে অনেক সময় দেখবেন শাহ থাকে, বা অনেকের নামের শেষে থাকবে চৌধুরী থাকে। এর মাধ্যমে বুঝি আমরা ওই লোকটা কি ওই বংশের পরিচিতি বা ওই বংশের বংশধর। অনুরূপ আপনি যে এমএস ওয়ার্ডের মাধ্যমে কাজ করলেন একটা ডকুমেন্ট, এটা কিভাবে বুঝবেন? আপনি বুঝবেন এই যে ডক্স দ্বারা, দেখবেন শেষে ডক্স আছে না, এইটাই আপনাদের কোশ্চিনে আসে। এটাও বলতেছি, এটা 100% কমন পাবেন ভাইবা হোক বা প্র্যাকটিক্যাল লিখিত এক্সামে, যে এমএস ওয়ার্ডের এক্সটেনশন কি বা ডক্স এটা কিসের এক্সটেনশন। তো আমরা বলবো এটা এমএস ওয়ার্ডের এক্সটেনশন বা কি শর্ট ফর্ম বা পরিচিতি। তো আমরা জাস্ট এখানে ওপেন করলাম। এখন দেখেন আপনাদের পাসওয়ার্ড চাচ্ছে না, 1 2 3 দেন, এটা খুলে যাবে। এই যে পাসওয়ার্ডটা কি আমাদের খুলে গেল, ডকুমেন্টটা খুলে গেল, এই যেখানে 51 পেজে। এখন মনে করেন আপনি না পাসওয়ার্ডটা রিমুভ করতে চান, পাসওয়ার্ডটা রিমুভ করবেন কীভাবে? অনুরূপ ফাইলে চলে যাবেন, ইনফোতে যাবেন, ইনফো থেকে প্রোটেক্ট ডকুমেন্টে যাবেন এবং ইনক্রিপ্ট পাসওয়ার্ডটা আছে না, এটাতে সিলেক্ট করবেন। দেওয়ার পর পাসওয়ার্ডটা জাস্ট সিলেক্ট করে এই যে কিবোর্ডের ব্যাক স্পেস আছে না, প্রথম দিন আপনাদের বলেছিল ব্যাক স্পেসটা ক্লিক করেন এবং এখানে জাস্ট ওকে ক্লিক করেন। আর আপনি চাইলে এইভাবে পাসওয়ার্ডটা চেঞ্জও করতে পারেন। যেমন আমরা দিচ্ছিলাম 1 2 3 না, আপনি চাইলে XYZ অনেক ধরনের পাসওয়ার্ড ইউজ করতে পারেন। দেওয়ার পর জাস্ট ওকে করবেন। এখন দেখেন প্রোটেক্ট ডকুমেন্টের হাইলাইটটা আমাদের চলে গেল, তাই না? এখন যদি এখানে ক্লোজ করে দেন, কাজ হবে আমাদের? হবে না, কারণ আমাদের একবার সেভে ক্লিক করতে হবে। এই যে সেভে ক্লিক করেন, হয়ে গেল, তাই না? এখন আজকে আপনাদের যেটুকু কাজ হচ্ছে সেটা হচ্ছে কি এমএস ওয়ার্ডের ইন্টারফেস পরিস্থিতিটা আপনাদের দিলাম, আর কি এখানে সেভ পর্যন্ত কি আপনাদের ক্লাসটা নিলাম। এটুকুই কী করবেন আপনারা 5 মিনিটের মধ্যে একটু ফ্ল্যাশব্যাকে প্র্যাকটিস করেন আপনাদের কম্পিউটারে।